আসসালামু আলাইকুম। আমরা প্রাইমারি প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে ক্লাস করছি। তারই ধারাবাহিকতায় আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে এবং এই ক্লাসে আমরা ঐকিক নিয়ম সহ কাজ সময় এবং নল চৌবাচ্চা এবং তার সাথে সাথে বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো আছে যেগুলো হচ্ছে ট্রেনের অঙ্ক বা নদী নৌকার অঙ্ক, এই টাইপের কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। আর এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় প্রায়ই আসে। তো যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন, ইভেন যারা নিবন্ধনের প্রিপারেশনও নিচ্ছেন, তারা সবাই তাড়াতাড়ি জয়েন করেন। আর আমরা আজকে যেই কোশ্চেনগুলো আমরা সবাই মিলে যেগুলো সলভ করব, সেগুলো কিন্তু কোশ্চেনগুলো আমার যে বইটা আছে সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ শর্ট সাজেশন এবং মডেল টেস্ট। এই বইটা থেকে কিন্তু আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো আমি মনে করি যে আপনাদের সবার কাছে এই বইটা আছে। এই বইটা মোটামুটি সবারই কাছে আছে। যদি কারো কাছে না থাকে তাড়াতাড়ি বইটা সংগ্রহ করেন, কারণ বইটা আপনি জাস্ট কিছুদিনের মধ্যেই কিন্তু শেষ করে ফেলা সম্ভব। বইটার মধ্যে 40টা ব্যাখ্যা সহ মডেল টেস্ট দেওয়া আছে এবং সাজেশন যেগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা মডেল টেস্টেরই কিন্তু আলাদা আলাদা করে ব্যাখ্যা দেওয়া আছে। আর যেগুলো সাজেশন দেওয়া আছে 2305টা, প্রথমে বাংলা, ইংরাজি, গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান, এগুলো মিলে মোট 2305টা আমাদের হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো একবার আপনি দেখে যাবেন পরীক্ষার আগে, এবং তার সাথে কিন্তু একবারে সাম্প্রতিক বিষয়াবলী একটা পার্ট যুক্ত করা হয়েছে। তো সেটাও 8 থেকে 10 পেজের মতো আছে, সেটাও আপনি পড়ে যাবেন। তো ঠিক আছে, তাড়াতাড়ি সংগ্রহ করবেন। আর যাদের কাছে সময় আছে তারা তো অল ইন ওয়ান জব প্রিপারেশন, এইটা দিয়ে বিস্তারিত প্রিপারেশন নেবেন। এটা হচ্ছে মডেল টেস্ট এবং হচ্ছে শর্ট সাজেশন। ওকে, আমরা তাহলে শুরু করি আমাদের ঐকিক নিয়মের নল চৌবাচ্চা, কাজ সময়, ঐকিক নিয়ম, এই সব জিনিসগুলা। প্রথম যেই কোশ্চেনটা, এই কোশ্চেনটা গতবার বিসিএসে আসছে, 45তম বিসিএসে আসা কোশ্চেন। সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটাতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়। তাহলে 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? তাহলে আমরা দেখতেছি কাগজের প্রতি পাতা, মানে একটা পাতা যে বিক্রি হয় কাগজের, কত পয়সায় বলেন তো? এটা বিক্রি হচ্ছে 21 পয়সায়। তাহলে 21 পয়সায় যদি বিক্রি হয়, তাহলে আমরা বলতে পারবো যে 4 পাতার জন্য 4 গুণন 21 পয়সা লাগবে। তাহলে এক পাতার জন্য যেহেতু 21 পয়সা, তাহলে 4 পাতার জন্য 4 গুণন 21 পয়সা আপনি যদি দিয়ে দেন, 4 গুণন 21 করলে আসবে 84 পয়সা, এবং এইটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 84 পয়সা। তো এটা খুবই সহজ একটা কোশ্চেন, যে একটা পাতা, প্রতি পাতা মানে কি একটি পাতার দাম হচ্ছে 21 পয়সা, তাহলে 4 পাতার দাম হবে 4 গুণন 21 পয়সা মানে 84 পয়সা। তো সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লিখে দেন, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসব। এবং মজার ব্যাপার, এটাও বিসিএসে আসা কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ এবং আপনাদের প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এখানে বলেছে একটি ট্রেন 5/1 সেকেন্ডে, 5/1 সেকেন্ডে চলে হচ্ছে 20 ফিট। একই দ্রুততায় 3 সেকেন্ডে কত ফুট যাবে? একটা জিনিস হচ্ছে, দেখেন যে 5/1 এই সেকেন্ডে যদি 20 ফিট যায়, হ্যাঁ 20 ফুট যদি যায়, তাহলে আপনারা বলেন এটা হচ্ছে 5/1, মানে 1 সেকেন্ডের 5/1। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? তার চেয়ে অবশ্যই 5 গুণ বেশি যাবে, কারণ 1 সেকেন্ডের 5/1 20 ফিট গেছে। তাহলে কি 1 সেকেন্ডে কি 5 গুণ যাবে? তাহলে 5 গুণ গেলে কি হচ্ছে, 5 20 100 ফিট যাবে। তাহলে 5 20 100 ফিট যাবে 1 সেকেন্ডে, কিন্তু আমাকে কি বলেছে 3 সেকেন্ডে কত ফুট যাবে? তাহলে বলেন তো 3 সেকেন্ডে কত ফুট যাবে? তাহলে 100 গুণন 3 করলে আমরা পাবো কি বলেন তো? 300 ফুট। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব 300 ফুট। খুবই সহজ, খুবই ইজি, আমরা পারবো, সবাই পারবো। দেখেন 5/1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 20 ফুট, মানে 1 সেকেন্ডকে 5 দিয়ে ভাগ করলে যত সেকেন্ড হয় তততে যদি 20 ফুট যায়, তাহলে 1 সেকেন্ডে কি 5 গুণ যাবে, কারণ এটা তো 5/1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাবে 5 গুণ মানে 5 20 100, তাহলে 3 সেকেন্ডে যাবে 3 গুণ 100 মানে 300 ফুট। ক্লিয়ার, সবাই বুঝছি? আচ্ছা, আপনাদের এইবার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এরপরের কোশ্চেনটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 জন লোক একটি কাজ শেষ করে হচ্ছে 3 ঘন্টায়। 5 জন লোক ওই কাজটি করতে কত সময়ে শেষ করবে? 5 জন লোক ওই কাজটি কত সময় শেষ করবে? যখনই আপনি দেখবেন এই টাইপের অঙ্ক, কি অঙ্ক? যেখানে লোক আছে এবং সময় দেওয়া আছে, সেই অঙ্কগুলা করার
ট্রিক্স, ম্যাজিক ট্রিক্স হচ্ছে এই যে লোক যতজন থাকবে তাকে আমি ওই সময়টা দিয়ে প্রথমে যে লোক আছে এবং সময় আছে সেটা গুণ করব, আরেকটাতে লোক আছে কিন্তু সময় দেওয়া নাই, সেটা আমাকে সময়টা আমি বের করে ফেলতে পারবো। তাহলে 5 জন লোক কত সময় করবে, তাহলে সময় যে লাগবে সমান প্রথম লোক আর সময় গুণ করব, প্রথম লোক আর প্রথম সময় যে আছে। 15 জন লোক ছিল, 3 ঘন্টা সময় ছিল, আর নিচে আমি লোক দিয়ে ভাগ করে দিলেই আমি সময়টা পেয়ে যাব 5 জন লোকের কত সময় লাগবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 5 একে 5, 3 5 15, 3 তিরিকা 9 ঘন্টা সময় লাগবে। কত সময়ে শেষ করবে বলেন তো? 9 ঘন্টায় শেষ করবে। খুবই ইজি। তাহলে লোক আর সময় দেওয়া থাকলে প্রথম লোক আর সময় গুণ করে দিয়ে পরের লোক দিয়ে ভাগ করে দিলে আপনি সময় পেয়ে যাবেন। খুবই সহজ, পারবেন। এখন দেখেন, আপনি যদি এইটা পারেন তাহলে ক্লিয়ার লিখে দেন। এই কোশ্চেনটার অ্যান্সার নিজেরা করার চেষ্টা করেন। এই নাম্বারটা কি আমার ওই প্রাইমারি শর্ট সাজেশন মডেল টেস্টের কিন্তু নাম্বার। তাহলে দেখেন, খেয়াল করেন এখানে কি বলেছে, যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। এখানেও কিন্তু লোক আছে এবং সপ্তাহ মানে দিন, সময় আছে। যখনই আপনার লোক আর সময় দেওয়া থাকবে, সিস্টেম কি বলছি যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, তাহলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তাহলে 8 সপ্তাহ কতজন লোকের চলবে বলেন তো? লোকের সংখ্যা কতজন হবে? আমি প্রথম জন আর সময়টা গুণ করে দিব, যে 200 জন আর কত সময়, 20 সপ্তাহ সময়। আমার কত সপ্তাহ চলবে? 8 সপ্তাহ চলবে। 8 সপ্তাহ চলবে কতজন লোকে? তাহলে 8 দিয়ে ভাগ, মানে প্রথম 2টা গুণ ভাগ 8। এখানেও প্রথম 2টা গুণ ভাগ হচ্ছে ওই যে 5 করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঢুসুম ঢুসুম করে অ্যান্সার করেন। 4 দিয়ে যদি ভাগ করি, 4 দ্বিগুণে 8, 4 5 হচ্ছে 20। এবার 2 দিয়ে কাটলে আসে 100। 100 গুণন 5 মানে আমাদের হবে 500 জন। কতজন লোক, কতজন লোকের চলবে বলেন দেখি? 500 জন লোকের। অস্থির, পারবো, ধুমধাম ক্লিয়ার। অস্থির, অস্থির, আমরা সবাই কিন্তু পারবো। অসাধারণ। দেখেন, এই কোশ্চেনগুলা কিন্তু আপনাদের প্রাইমারিতে খুবই বেশি আসে, যে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল, 8 দিন পর 30 জন ছাত্রী মানে হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্য বাকিদের কতদিন চলবে? আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখেন, কয়দিন পর, আপনি এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, আমি আগে এটা বুঝাই দেই, কারণ এটা বেসিক বুঝা জরুরি। বেসিক যদি বুঝে যান তারপরে আপনি শর্টে আপনি করতে পারবেন, আগে বেসিকটা বুঝেন। বিষয়টা এরকম, কোনো হোস্টেলে 66 জনের 26 দিনের খাবার মজুদ আছে। এখন 8 দিন পরে আপনি একটা জিনিস বুঝেন, এই 26 দিনের খাবার মজুদ আছে কত জনের বলেন তো? 66 জনের। তাহলে একদিন যদি খেয়ে ফেলে, একদিন মনে করেন খাওয়া দাওয়া শেষ, তাহলে আর আছে 25 দিন। 25 দিনই 66 জন খাইতে পারবে। 2 দিন শেষ, তার মানে 2 দিন শেষ হইলে কি ওই 24 দিনই 66 জন খাইতে পারবে, বাকি 24 দিন। 3 দিন খাওয়া শেষ, 66 জন করেই যদি খাইতে থাকে, তাহলে আমি যদি 8 দিন পরের কাহিনীটা নিয়ে আমি যদি একটু চিন্তা করি, 8 দিন পরে কাহিনীটা কি ঘটবে? 8 দিন পরে আমার দিন আছে কত বলেন? সেই 26 দিনের মধ্যে 8 দিন চলে গেছে। 26 দিনের মধ্যে 8 দিন চলে গেছে। 8 দিন পরের কাহিনী, 26-এর মধ্যে 8 দিন যদি চলে যায়, তাহলে আছে আর কত দিন বলেন তো? 18 দিন। এই 18 দিনেরই কতজনের খাবার মজুদ আছে বলেন তো? 66 জনের খাবার। এটা কি বুঝেছি? 18 দিনই এই, কারণ 8 দিন তো চলে গেছে, প্রতিদিনই 66 জন করে খাচ্ছিল, প্রতিদিন 66 জন করে খাচ্ছিল। একদিন খাইছে 66 জন, পরের দিন খাইছে আবার 66 জন, তারপরের দিন খাইছে, এরকম করে করে 8 দিন শেষ। 8 দিন শেষ হইলে কত জনের খাবার এখনও মজুদ আছে বলেন তো? 66 জন এই 18 দিন খাইতে পারবে 8 দিন চলে যাওয়ার পরও। এখন বুঝেন যে বলেছে এই 8 দিন পরে আবার 40 জন ছাত্রী 30 জন কিন্তু হোস্টেল ছেড়ে চলে গেছে। তার মানে এখন জন যেটা দেওয়া আছে 66 মাইনাস হচ্ছে 30 জন, 66 মাইনাস 30 জন মানে কতজন? অ্যান্সার হচ্ছে 36 জন দেওয়া আছে। তাহলে এই খাবারটা এই যে 36 জনের কত দিন চলবে, মানে 18 দিনের চলতো কিন্তু 66 জনের 18 দিন চলতো, 66 জন খাইলে 18 দিনই চলতো, কিন্তু যেহেতু 30 জন চলে গেছে তাহলে বেশি দিন চলবে। সেটা কতজন? তাহলে কি বলছি, প্রথম দিন আর প্রথম জন আর দিন প্রথমটা গুণ করব, তাহলে 18 গুণন হবে 66। আর যেহেতু আমাকে 36 দিন 36 জন কত দিন খাবে সেটা আমার আসলে বের করতে বলছে, তাহলে 18 কে 18 দুগুণে 36, তার মানে এখানে আসবে কত বলেন তো? 33 দিন চলবে, আরও 33 দিন। কথা কি বুঝেছি? বুঝেছি, ক্লিয়ার হয়েছি? খুবই অসাধারণ টাইপের একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলা কিন্তু
বেসিক খাটায় করতে হবে এবং বেসিকটা আরেকবার আমি বুঝাই দিব, কারণ এই কোশ্চেন আপনার পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, তাই আপনার বেসিকটা আবার বুঝাই দিচ্ছি। আপনি সবসময় হিসাবটা শুরু করবেন হচ্ছে 8 দিন পরের হিসাব থেকে, 8 দিন পরের কাহিনী থেকে। 8 দিন পরে আপনার আর দিন আছে কত? 8 দিন পরে আপনার দিন আছে 26 দিন হচ্ছে চলতো, 8 দিন খেয়ে ফেলছে, আর দিন আছে 18 দিন, 18 আছে দিন। কতজন খাবার 18 দিন খাবে? অ্যান্সার হচ্ছে 66 জন। 66 জনই তো প্রতিদিনই তো 66 জন করেই খাওয়ার কথা ছিল, যাওয়া যায় এর কোনো কাহিনী ছিল না, 18 দিন পরের কাহিনী এটা। কিন্তু এরপরে কতজন চলে গেল? এই 66 জন থেকে 30 জন চলে গেল, তাহলে আর আছে কতজন? 36 জন। এই 36 জনের কত দিন চলবে সেটা বের করতে বলছে। তাহলে এই দিন আর এই জন আমরা গুণ করব, তাহলে কত দিন চলবে, কত দিন, দিনের পরিমাণ, মানে দিনের পরিমাণ যদি আমরা বের করি তাহলে এই দুইটাকে গুণ করব, যে 18 গুণন 66 আর ভাগ দিব 36 দিয়ে, তাহলে 18কে 18 গুণ 36 মানে এখানে 33 দিন চলবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, তাড়াতাড়ি ক্লিয়ার লেখেন, অস্থির। হ্যাঁ, এই টাইপের অঙ্ক আসলে ধুমধাম করতে হবে। এখন আসেন, একটি সেনাবাহিনীর গুদামে, একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর আবার ওই একই কাহিনী। বলেন দেখি 13 দিন পরের কাহিনীটা একটু আমাকে বলেন। 13 দিন পরের কাহিনী, 13 দিন পরের কাহিনী হচ্ছে দিন চলে গেছে 13, 40 থেকে 13 বাদ দিলে আমাদের থাকে আর 27 দিন। এই 27 দিনই খাইতে পারবে কতজন বলেন তো? 1500 জনই খাইতে পারবে। হ্যাঁ, প্রতিদিন 1500 জন করে খাচ্ছিল। 13 দিন পরে অন্য জায়গায় চলে গেছে, কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে? কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেছে, বাকি খাদ্য 30 দিন খাইতে পারছে। তাহলে বাকি খাদ্য যে আছে সেটা কত? 30 দিন। এখানে ছিল 27 দিন, হ্যাঁ, 27 দিনের জায়গায় 30 দিন খাইতে পারছে। 30 দিন খাইলে আমাদের আসলে এই 30 দিন আসলে কতজন সৈন্য খাইছিল সেটা যদি বের করতে চাই, 27 দিন খাইতো 1500 জন, তাহলে 30 দিন খাবে কতজন? তাহলে 27 গুণন 1500, ওই যেহেতু জন আর সময় দেওয়া আছে তার মানে গুণ করব। তাহলে 1500 গুণন আমরা দিব 27, ভাগ দিব কি বলেন তো? 30। এই যে প্রথম জন আর প্রথম দিন গুণ করতে হয়, এই যে এখানেও কিন্তু প্রথম জন আর প্রথম দিন গুণ আর ভাগ হচ্ছে যেই দিনটা বের করতে চাই সেটার জন্য। যেহেতু এখানে আমরা জন বের করব, 30 দিন চলছে, তাহলে আমরা বলেন এই শূন্য কাটা, এখানে 3 9 27, 9 দিয়ে গুণ করলে কত আসে? 9 0 0, আর 5 9 45 5 হাতে থাকলো 4, 9 9 আর 4 হচ্ছে 13, তার মানে 1350 জন। 1350 জন আসলে খাইছিল, সেই জন্যই 30 দিন চলছে। কিন্তু আগে ছিল কতজন? আগে ছিল 1500 জন। তাহলে 1500 থেকে যদি আমরা 1350 বাদ দেই তাহলে কতজন আসে বলেন তো? 150 জন। তার মানে অন্যত্র চলে গেছিল 150 জন। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বুঝছেন? পারবেন? সবাই কি বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পারতেই হবে, এটা পারতেই হবে, কোনো উপায় নাই। আপনারা আরেকটু শুনেন, এই কোশ্চেনটা আরেকবার আমি বলবো, তাই না? এই কোশ্চেনটা আপনারা অনেকেই বলতেছেন যে আরেকবার বলার জন্য নাকি। আচ্ছা দেখেন, খেয়াল করেন কি আছে। 1500 জন সৈনিক আছে, কত দিনের জন্য? 40 দিনের জন্য, তাই? আচ্ছা, 40 দিনের জন্য খাবার মজুদ আছে, কিন্তু 13 দিন পরের কাহিনীটা আগে চিন্তা করেন, যে 13 দিন যদি চলে যায়, 13 দিন পরের কাহিনী, তাহলে 13 দিন পরে 40 মাইনাস কি 13 মানে কি 27 দিন আর বাকি আছে। এই 27 দিনই কতজনের খাবার মজুদ আছে বলেন তো? 1500 জনেরই খাবার মজুদ আছে। এখন বলল সেকেন্ড সিনারিও হচ্ছে কিছুজন লোক চলে গেছে 13 দিন পরে, এর ফলে বাকি খাবার 30 দিন চলছে। বাকি খাবার কত দিন চলছে? 30 দিন। এই 30 দিন খাবার তাহলে কতজন খাইলো, এটা কিভাবে করে বের করতে পারি? ওই যে এই দুইটা আমরা গুণ করব, মানে 27 আর 1500 গুণ করব এবং তাকে কি 30 দিয়ে ভাগ করব, তাহলে এতজন লোক খাইছিল বিষয়টা। তাহলে আমরা কি 0 0 কেটে দিলাম, এখানে আসলে 9, তাহলে এখানে আসছে কি 1350 জন। কিন্তু 1350 জন কেন আসছে? আমাদের 1500 জনের মধ্যে আসলে তো লোক ছিল 1500 জন, তাহলে পরে আসলে খাবারটা খাইছে 1350 জন, তার মানে চলে গেছিল কতজন? 1500 মাইনাস 1350, বলেন তো কতজন চলে গেছে? অ্যান্সার হচ্ছে 150 জন। অ্যান্সার হবে কতজন? 150 জন। ক্লিয়ার? বুঝছি, পারবো, ধুমধাম ক্লিয়ার, ওকে, অস্থির। এই টাইপের কোশ্চেন এখানে 5 জন উঠে নাই, এটা হবে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগে, 7 জন তাঁতির
60টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে, এই টাইপের কোশ্চেন যখনই দেখবেন এরকম প্রথমটাতেও 5, পরেরটাতেও 5, তারপরেরটাতেও 5, তারপরেরটাতেও 7, তারপরেরটাতেও 7, এখানে কতদিন লাগবে, আগে যেই দিনটা ছিল 5 দিনই লাগবে। শর্টকাট হচ্ছে ধুমধাম অ্যান্সার করে দিবেন, ঠিক আছে? এটা শর্টকাটে আপনি এটা এইভাবে অ্যান্সার করতে পারেন। আর যদি আপনি ভেঙে ভেঙে করতে চান তাহলে বিষয়টা হবে এরকম যে 5জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে। 5 দিন সময় লাগে না? 5 দিন সময় লাগে। তাহলে একজন তাঁতির কি বেশি দিন সময় লাগবে নাকি কম দিন? 5জন তাঁতির 5 দিন লাগে, তাহলে একজন তাঁতির বেশি দিন লাগবে। তাহলে কি 5 দিনের জায়গায় 5 5 25 দিন লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা, 5টা পোশাক তৈরি করতে যত দিন লাগবে, একটা পোশাক তৈরি করতে কি কম দিন লাগবে? কম পোশাক যদি কম হয় কম দিন লাগবে। কম দিন হইলে ভাগ, যখন বেশি দিন তখন গুণ, আর কম হইলে কি ভাগ। তাহলে একটি পোশাক তৈরি করতে কি কম দিন লাগবে, তাই ভাগ করছি। তাহলে আপনি দেখেন এখানে আমরা যদি কাটাকাটি করি, 5 আর 5 কাটাকাটি করলে আমাদের 5 দিনই লাগতেছে, তাই না? একটি পোশাক একদিন তো একজন তাঁতির একটি পোশাক তৈরি করতেও 5 দিনই লাগতেছে, বুঝছি। এখন আমার কোশ্চেন বলছে 7জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে। তাহলে আপনি দেখেন একজনের জায়গায় যদি 7জন হয় তাহলে কম দিন লাগবে, কারণ কি বেশি জন তাঁতি আসছে, তাহলে কম দিন লাগবে। কম মানে হচ্ছে ভাগ। আর যদি একটার জায়গায় যদি 7টা পোশাক তৈরি করি তাহলে একটা পোশাক তৈরি করতে যত দিন তার চেয়ে বেশি দিন লাগবে, তাই আসবে গুণ। তাহলে 7 7 কাটা, তাহলেও 5 দিনই আসে। তার মানে এগুলার অ্যান্সার এখানে যে 5 দিন দেওয়া আছে এই 5 দিনই আসলে অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝছেন? এই অ্যান্সারটা কিন্তু ওই 5 দিনই হবে। ওকে, এবার দেখেন, ক্লিয়ার? সবাই বুঝছেন? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, অস্থির। ওকে, দেখেন, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। তাহলে দৈনিক 10 ঘন্টা কাজ করে 8জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে? তাহলে চিন্তা করেন, এখানে কিন্তু বাক্স তৈরি করছে 9টা, তাহলে কয়জন দৈনিক আপনি এই জিনিসটা বুঝেন, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5জন শ্রমিক 3 দিনে কতটি? 3 দিনে হচ্ছে 9টি বাক্স তৈরি করে। আচ্ছা, দৈনিক যদি 1 ঘন্টা কাজ করে, বলেন দৈনিক 1 ঘন্টা যদি কাজ করে তাহলে 9 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা কাজ করে তাহলে কি বেশি বাক্স তৈরি করতে পারবে নাকি কম বাক্স? তাহলে 9 ঘন্টার জায়গায় 1 ঘন্টা কাজ করলে কম বাক্স তৈরি করতে পারবে, তাহলে ভাগ। তার মানে 9-এর জায়গায় যদি 1 ঘন্টা করে তাহলে ভাগ হবে, ঠিক আছে? ভাগ হবে তাহলে। আচ্ছা, তাহলে এই 9 দিয়ে আমরা ভাগ করছি, এটা মাথায় রাখবেন। 5 জনের জায়গায় যদি 1জন কাজ করে তাহলে বেশি বাক্স তৈরি করতে পারবে নাকি কম বাক্স তৈরি করতে পারবে? তাহলে 5 জন যতগুলো বাক্স তৈরি করতে পারতো 1জন কম বাক্স তৈরি করতে পারবে, মানে ভাগ হবে। ভাগ মানে নিচে গুণ করা। 3 দিনে 9টা বাক্স তৈরি হয়েছে, যদি আমি একদিনে বলি, একদিনে কি বেশি বাক্স তৈরি করতে পারবে নাকি কম বাক্স? এটাও কম বাক্স তৈরি করতে পারবে, তার মানে কি 3 দিয়ে আবার ভাগ হবে। তাহলে আমি যদি এখন বলি যে দৈনিক আমার বলছে কত, দৈনিক হচ্ছে 10 ঘন্টা যদি পরিশ্রম করে, তাহলে আমার এইখানে 1 ঘন্টার জায়গায় যখন 10 ঘন্টা, তাহলে বেশি, মানে নিচেরগুলা যেহেতু ভাগ আসছে, দেখেন এই 9 দিয়ে যেহেতু ভাগ হয়েছিল এই 10 দিয়ে গুণ হবে। 5 জনের জায়গায় এবার আমরা 8 জন শ্রমিক নিছি, একজনের জায়গায় যদি 8 জন নিই তাহলে আবার 8 দিয়ে গুণ হবে। আবার একদিনের জায়গায় আমাদের বলছে 6 দিন, তার মানে 6 দিনে কত, তাহলে 6 দিয়েও আমাদের গুণ হবে না? নিচে যেহেতু 5 9 আর আমাদের 9 আর 5 আর 3 যেহেতু গুণ ভাগ আকারে ছিল, তাহলে কাটাকাটি যদি করি এখানে 9 আর 9 কাটা যাচ্ছে, 3 দ্বিগুণে আসতেছে 6, 5 দ্বিগুণে আসতেছে 10, তার মানে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে কত বলেন তো? 32। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হবে 32। তার মানে 32টি বাক্স বানাতে পারবে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু করতে হবে, মানে যদি কম লাগে তাহলে ভাগ হবে, যদি বেশি লাগে তাহলে গুণ হবে। ক্লিয়ার? পারবেন? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা এখানে দেখেন আপনাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। আমাকে বলেছে 11 জন পুরুষ ও 27 জন বালকের কাজটি করতে কতদিন সময় লাগবে। এই ধরনের অঙ্ক প্রায় সময়ই কিন্তু আপনাদের পরীক্ষায় আসে।
এইটা এখন থেকে ধুমধাম তাড়াতাড়ি অ্যান্সার করে দিতে পারবেন। আমাদের একটা শর্টকাট আমরা অ্যাপ্লাই করব, বেসিক নিয়ম টিয়ম সব দেওয়া আছে বইয়ের মধ্যে, কিন্তু শর্টকাট নিয়মটা আপনি পরীক্ষায় অ্যাপ্লাই করবেন যাতে পরীক্ষায় একবারে তাড়াতাড়ি কোশ্চেনটার অ্যান্সার হয়ে যায়। সেটা কি, প্রথম যেই পুরুষ দেওয়া আছে, আচ্ছা 3 জন মনে হয় আপনার বইয়ে উঠে নাই, 3 জনটা দিয়ে দেন। 3 জন পুরুষ বা 9 জন বালক, বা প্রথমে যদি বা থাকে আর পরে যদি ও থাকে, যেখানে বা আছে তার পুরুষ বালক বা স্ত্রীও থাকতে পারে, এই 3টা সংখ্যা আপনি গুণ করে দিবেন, যে 3, 9 এবং হচ্ছে 60, এই 3টা সংখ্যা গুণ করে দিবেন। ঠিক আছে? এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে যেই পুরুষের ভ্যালু দেওয়া আছে যে 3 জন পুরুষ, তারপরে দ্বিতীয়তে যে বালকের মানটা দেওয়া আছে সেইটা দিয়ে আমরা গুণ করব, প্লাস প্রথমে যেই বালকটা দেওয়া আছে বালক গুণন করে দিব দ্বিতীয়তে যে পুরুষটা দেওয়া আছে সেটা দিয়ে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সেটা কি দেখেন, 3 গুণন 9 গুণন 60 ভাগ ভাগ কত, যে 3 আর 27 গুণ করলে হচ্ছে 3 27 81 আর হচ্ছে 99, তাহলে আমাদের আসতেছে 3 গুণন 9 গুণন 60 ভাগ চলে আসতেছে 180, কাটাকাটি করেন, তাহলে এই 0 0 কেটে গেল, তাহলে 6 কে 6, 3 6 18, 3 3 কেটে গেল, তাহলে কত বলেন তো, কত থাকে 9। তার মানে কাজটা করতে কতদিন লাগবে বলেন তো, 9 দিন। কাজটা করতে কতদিন লাগবে, 9 দিন। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, এগুলো যদি আপনি বেসিক ফর্মুলা ইউজ করে করেন সময় বেশি লাগবে। সেটা কি, বেসিক ফর্মুলাটা কি, বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হলো এরকম, 3 জন পুরুষ বা 9 জন বালক, এই কথাটার অর্থ হচ্ছে 3 জন পুরুষ মানেই, আমি বেসিকটা বলি, এইটা দিয়ে করবেন আপনারা, যে প্রথম পুরুষ প্রথম বালক প্রথম দিন, 3টাই গুণ করব, প্রথম পুরুষের সাথে দ্বিতীয় বালক আর প্রথম বালকের সাথে দ্বিতীয় পুরুষ গুণ করে দিবেন, তারপরে ওগুলো যোগ করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। দেখেন এখানে বলছে 3 জন পুরুষ বা 9 জন বালক, মানে 3 জন পুরুষ যা কথা 9 জন বালকও সেই কথা, 3 জন পুরুষ সমান 9 জন বালক, 3 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে বলতে পারি, এখানে যেহেতু 27 জন বালক আছে, তাহলে 9-এর কত গুণ 27 বলেন তো, 27 জন যদি বালক হয় তাহলে 27 জন বালক সমান কতজন পুরুষ, সেটা যদি আমরা বের করতে পারি, কারণ 27 জন বালকের কথা যদি বলা আছে, তাহলে 9-এর 3 গুণ হচ্ছে 27, তাহলে 3-এরও 3 গুণ আসবে, 3-এর 3 গুণ কত, 9, তার মানে 3-এর 3 গুণ মানে হচ্ছে 9, তার মানে 9 জন পুরুষ, তার মানে 27 জন বালকের জায়গায় আমি 9 জন পুরুষ বসাতে পারি, পারি কি পারি না? ওই যে উপরের কথাটা দিয়ে আমরা মান বসাইতে পারি না, এটা একটু দেখে নেন। এই কথাটা যে বললাম যে এইখানে হচ্ছে 3 জন পুরুষ বা 9 জন বালক দেওয়া আছে, তাহলে 3 জন পুরুষ যা করে 9 জন বালকও তাই করে, মানে 3 গুণ, মানে বালকের 3 ভাগের 1 ভাগ পুরুষ লাগে আর কি, এইটা যতজন লাগে তার 3 ভাগের 1 ভাগ পুরুষ লাগে। অর্থাৎ আমরা যদি 9 জন বালক বলি তাহলে 3 জন পুরুষ, অর্থাৎ 1 জন পুরুষ মানে 3 জন বালক, অর্থাৎ 27 জন বালক মানে কতজন পুরুষ বলেন তো, তার 3 ভাগের 1 ভাগ, তার 3 ভাগের 1 ভাগ মানে কি বলেন তো, 9 জন পুরুষ, তাহলে 9 জন পুরুষ, রাইট? তাহলে 27 জন বালক যেই কাজটা করে সেটাই কি 9 জন পুরুষই করে ফেলতে পারে, তাহলে 11 জন পুরুষ ও 27 জন বালক মানে 11 জন পুরুষ আর 9 জন হচ্ছে পুরুষ, মানে ওই 27 জন বালকের জায়গায় 9 জন পুরুষ বলতে পারি। তার মানে এখানে টোটাল হচ্ছে পুরুষ আমি ধরে নিতে পারি 20 জন পুরুষ আছে। এখন আমরা পুরুষ দিয়ে অঙ্ক করব, সেই পুরুষ দিয়ে কি 3 জন পুরুষ করে, 3 জন পুরুষ বা 9 জন বালক মানে কি 3 জন পুরুষও করতে পারে অথবা 9 জন বালকও করতে পারে, 3 জন পুরুষ করতে পারে 60 দিনে, হ্যাঁ কাজটা করতে পারে 60 দিনে, তাহলে 20 জন পুরুষ করতে পারবে কত দিনে? এটার অ্যান্সার কি হবে? এই যে জন আর দিন যে আছে, জন আর দিন থাকলে কি উপরের জন আর দিন গুণ করতে হয়, আর নিচে কি নিচের জন দিয়ে ভাগ করে দিলে কত দিন সেটা বের হয়ে যায়, 0 0 কাটা 3 দ্বিগুণী, তাহলে 3 3 কত আসে বলেন তো, 9, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 9 দিনে। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক নিয়ম, কিন্তু এটা ফলো করবেন নাকি এইটা ফলো করবেন বলেন? ওই যে 3 গুণন 9 গুণন 60 ভাগ প্রথমের পুরুষ আর দ্বিতীয়র বালক, প্রথমের পুরুষ 3 জন, বালক ছিল 27 জন, প্রথমের বালক 9 জন, দ্বিতীয়র পুরুষ 11 জন, তাহলে 3 গুণন 9 গুণন 60 আর নিচে আসতেছে আমাদের 180, ঢুসুম ঢুসুম এখানে আসতেছে 3 6, এখানে যেহেতু আমাদের 3, এটা 3 3 কাটা, তার মানে হচ্ছে 9 দিনে। ঠিক আছে, ক্লিয়ার? অ্যান্সার ক্লিয়ার? বুঝছি, পারবো, ওকে। আচ্ছা, এইবার আমরা অস্থির টাইপের অঙ্ক করব, এইবার আমরা কিন্তু অস্থির টাইপের অঙ্ক করব। দেখেন খেয়াল করেন, সেটা কি, সেটা হচ্ছে চৌবাচ্চায় 2টি নল যুক্ত আছে, প্রথম নল দ্বারা 4 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়,
দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে? আমাদের সিস্টেম হচ্ছে এ বি ডিভিশন এ প্লাস বি একসাথে যদি খুলে দেই, ঠিক আছে, প্রথম চৌবাচ্চাটা কি 4 মিনিটে, তাহলে 4 গুণন কি দিবেন বলেন তো, পরেরটা কি 12 মিনিটে, ডিভিশন কি দিবেন 4 আর 12 আপনি যোগ করবেন নিচে, তাহলেই আপনার আসলে চলে আসবে, কি মজার না একেবারে। তাহলে 4 গুণন 12 ভাগ কত, 4 আর 12 যোগ করলে 16, যেহেতু 4 4 এ 16, 3 4 এ 12, তার মানে কতক্ষণ সময় লাগবে বলেন তো? আমাদের সময় লাগবে হচ্ছে 3 মিনিট, 3 মিনিটে পূর্ণ হয়ে যাবে দুটা যদি একত্রে খুলে দিই। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি, পারবো, ওকে। এখন আসেন ঢুসুম ঢুসুম, এইবার শুনেন, যদি একটা পূর্ণ হয় আর একটা খালি হয়, যদি একটা পূর্ণ হয় আর একটা কি হয় বলেন তো, খালি হয়, তাহলে কত সেকেন্ডে পূর্ণ হবে? তখন একটার দিব প্লাস আর একটাতে মাইনাস, মানে হচ্ছে আমাদের নিয়মটা হবে যে তখন একটা পূর্ণ আর একটা যদি খালি হয় তাহলে এ বি ডিভিশন হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করব, অর্থাৎ আমরা করব কি 30 গুণন 20 করব এবং 30 মাইনাস 20 করব। কেন? একটা পূর্ণ হয় একটা খালি হয় এই জন্য। তাহলে দেখেন, তাহলে 30 গুণন 20 ডিভিশন কি 30 বিয়োগ 20 মানে কি 10, ঢুসুম ঢুসুম কাটা, তার মানে কি 60 মিনিটে পূর্ণ হবে। কত মিনিটে পূর্ণ হবে? 60 মিনিটে। আপনি দেখবেন যদি দুইটাই পূর্ণ হয় তখন আমাদের এখানে প্লাস আসবে, যদি একটা পূর্ণ হয় একটা খালি হয় তাহলে এখানে মাইনাস আসবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছেন? বুঝছেন, ক্লিয়ার, ধুমধাম, বুঝছেন? তাহলে দুইটাই পূর্ণ বা দুইটাই খালি হইলে দুইটাতে এ বি ডিভিশন এ প্লাস বি, মানে প্লাস হবে নিচে, আর একটা পূর্ণ একটা খালি যদি হয় তাহলে এ বি ডিভিশন এ মাইনাস বি। সেম কাহিনী আপনার এখানেও প্রযোজ্য। রহিম একটি কাজ 20 দিনে করে, করিম একটি কাজ 30 দিনে করে, তারা একত্রে কত দিনে করবে? যদি একত্রে মানটা বের করতে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে এ বি ডিভিশন এ প্লাস বি, এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 30, ডিভিশন 20 প্লাস 30 মানে কত বলেন? 20 গুণন 30, ডিভিশন কত হবে বলেন তো? 50, ঢুসুম ঢুসুম, তার মানে 4 5 এ 20, তার মানে কি কতদিন সময় লাগবে বলেন? 12 দিনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে 12 দিন। এটার অ্যান্সার হবে কত দিন বলেন? 12 দিন। কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে আসবে, এটার কিন্তু অ্যান্সার হবে 12 দিন। বুঝছেন, ক্লিয়ার, পারবো, ওকে। দেখেন এখন এইবার যদি একত্রে মানটা দেওয়া থাকে আর যে কোনো একজনের মানটা বের করতে বলে, একত্রে দেওয়া আছে, মানে এর আগেরটাতে কি ছিল? একত্রে বেরই করতে বলছে, একত্রেটা বের করতে বলছে, একত্রে বের করতে বলে এবি ডিভিশন এ প্লাস বি, কিন্তু একত্রের মানটা যদি দেওয়া থাকে আর কোনো একজনের দিনটা যদি বের করতে বলে সেই ক্ষেত্রে ফর্মুলা কিন্তু এবি ডিভিশন এ মাইনাস বি। ক্লিয়ার, বুঝছি? একত্রেটা বের করতে বলছে নাকি কারোটা বের করতে বলছে সেটা দেখবেন। তাহলে এবি মানে কত? তাহলে বড়টা হচ্ছে 12 গুণন হচ্ছে 8, ডিভিশন কি 12 মাইনাস 8, তাহলে 12 গুণন 8 ডিভিশন হচ্ছে 4, 4 দ্বিগুণে আসে 8, মানে লাগবে হচ্ছে 24 দিন। ক্লিয়ার, সবাই বুঝছেন? পারবেন? ইজি, পারা যাবে? অস্থির অস্থির অস্থির, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কত ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা ধুমধাম করে ফেলতেছি। আমাদের প্রাইমারি শর্ট সাজেশনের আসেন 1359 নাম্বার কোশ্চেন, এইটা করে এই চ্যাপ্টারটা শেষ, এরপরে চ্যাপ্টারটা আমরা তারপরে করব। এখানে দেখেন, এখানে বলা আছে এ 5 ঘন্টায়, বি 10 ঘন্টায়, সি 30 ঘন্টায় করে একত্রে। তাহলে তিনটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে নিয়ম হচ্ছে তিনটারই গুণফল থাকবে উপরে, আর দুইটা আলাদা আলাদা করে গুণ করতে হবে। এ আর বি একবার গুণ করতে হবে, প্লাস বি আর সি গুণ করতে হবে, প্লাস সি আর এ গুণ করতে হবে। এটার মানটা বসাইতে হবে, অর্থাৎ প্রথমে আমি এই তিনটারই গুণফল উপরে বসাবো। তিনটারই গুণফল যে 5 গুণন হবে 10 গুণন হবে হচ্ছে 30, 5 গুণন 10 গুণন 30। এরপরে 5 আর 10 একবার গুণ করব, 5 আর 10 গুণ করলে হয় 50, প্লাস এবার 10 আর 30 গুণ করব, 10 আর 30 গুণ করলে হয় 300, প্লাস এইবার হচ্ছে 5 আর 30 গুণ করব, 5 আর 30 গুণ করলে হয় 150। ঠিক আছে, এই তিনটাই আমরা গুণ করে বসাই দিব। তাহলে এখন দেখেন যে 5 গুণন 10 গুণন 30 উপরে, নিচে কত আসে? 150 আর 50 মিলে 200, 200 আর 300 মিলে হচ্ছে 500, তার মানে নিচে 500 আসলো। ঢুসুম ঢুসুম করে দুইটা শূন্যের সাথে কাটা, এবং এই 5-এর সাথে এই 5ও কাটা যাচ্ছে, তার মানে কত দিন লাগতেছে বলেন তো? কত ঘন্টা সময় লাগবে? 3 ঘন্টা। ক্লিয়ার? এ করতেছে 5 ঘন্টায়, বি করতেছে এইটা, সবগুলাই পূরণ দেওয়া আছে, সবগুলাই কি দেওয়া আছে? পূরণ, সবগুলাই পূরণ করতেছে। সবগুলাই যেহেতু পূরণ করতেছে তাহলে সবগুলোর গুণফল থাকবে উপরে, আর দুইটা আলাদা আলাদা যে আছে এইটা আর এইটা গুণ করে আমি নিচে বসাবো, এইটা গুণ করে
যোগ করে বসাবো, আবার এটা গুণ করে যোগ করে বসাবো। ধুমধাম ক্লিয়ার, বুঝছেন সবাই? তাহলে ঐকিক নিয়ম, কাজ সময়, নল চৌবাচ্চা পুরোপুরি ক্লিয়ার, সবাই পারবো? ইজি। আচ্ছা ঠিক। আচ্ছা এইবার আমরা করতেছি সময়, দূরত্ব, গতিবেগ এবং ট্রেন, নদী, নৌকা। আচ্ছা নৌকা ও স্রোত, স্রোতটা ভিতরে ঢুকছে আসলে এখানে। স্রোতের অঙ্ক, নদী, নৌকা এবং হচ্ছে স্রোতের অঙ্ক, স্রোত এখানে আছে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা গতিবেগের অঙ্ক যখন আমরা করব তখন এই যে আপনাদেরকে সবসময় বলছি, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে এই নিয়ে, সব সময় আমরা একটা কথা জানি যে এইটার জাস্ট 3টা মাত্র সূত্র কাজে লাগে, 3টা সূত্র। একটা সূত্র হচ্ছে গতিবেগের সূত্র, মানে গতিবেগ। এই গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। আপনি যেই দূরত্ব অতিক্রম করবেন তাকে সময় দিয়ে ভাগ করলেই আপনার আসলে গতিবেগ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা এই সূত্রটা থেকে বাকি 2টা সূত্র আসছে। গতিবেগ থেকেই, মনে করেন গতিবেগের কথা আমি যদি বলি, মনে করেন আপনি এইখান থেকে রংপুরে যাচ্ছেন, তো এইখান থেকে রংপুরের দূরত্ব ধরলাম যে 300 কিলোমিটার, এবং 300 কিলোমিটার যে গেছেন, এই 300 কিলোমিটার যেতে আপনার সময় লাগছে মনে করেন 5 ঘন্টা। তাহলে 300 কিলোমিটার যেতে যদি 5 ঘন্টা সময় লাগে, তাহলে গড় গতিবেগ কত? গড়ে আপনি কত প্রতি ঘন্টায় কত কিলোমিটার করে গেছেন? তাহলে 300কে 5 দিয়ে ভাগ করবো, তারপরে 60 কিলোমিটার করে গেছেন। মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার গেলে 1 ঘন্টায় 60 কিলোমিটার, তারপর 2 ঘন্টায় তাহলে 120, 3 ঘন্টায় 180, 4 ঘন্টায় 240, এরকম করে 5 ঘন্টাতেই 300 কিলোমিটার পৌঁছে গেছেন। তার মানে ঘন্টায় আপনি 60 কিলোমিটার করে গেছেন, এটারই নাম গতিবেগ। তাই দূরত্ব, এই যে 300কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 60 পাওয়া যায়। তাহলে দূরত্বকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা গতিবেগ পেয়ে যাব। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে কখনো যদি দূরত্ব বের করতে বলে, দূরত্ব বের করতে বললো যে হ্যাঁ একজন দেখা গেছে আর খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, দেখা যাচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে, 80 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছে। তা সে 80 কিলোমিটার স্পিডে, আপনি বললেন যে এ 2 ঘন্টায় কত কিমি যাইতে পারবে? তা 80 কিলোমিটার স্পিডে যদি যায় তাহলে 2 ঘন্টায় 160 কিলোমিটার যেতে পারবে, যদি গড়ে 80 কিলোমিটার যায়। এখন 80 কিলোমিটার আপনি 2-1 বার দেখলেন স্পিড, কিন্তু একটু পরে ব্রেক করে তো কমে যায়, সেই জন্য গড়ে 80 কিলোমিটার আসলে যায় না। তো ব্যাপারটা হচ্ছে যদি গড়ে 80 কিলোমিটার যদি যাইতো, তার সে আসলে কত দূরত্ব অতিক্রম করতো বলেন তো? 2 ঘন্টায় 160, 80 গুণন 2। তাহলে গতিবেগকে আমরা যদি সময় দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো বলেন তো? তাহলে আমরা পেয়ে যাব কিন্তু কত দূরত্ব অতিক্রম করছে। আর এখান থেকে সময়ের মান যদি আমরা বের করতে চাই, সময় সমান হবে, এই যে সময়টা এই জায়গায় আসলো, গতিবেগটা নিচে, দূরত্ব ভাগ গতিবেগ। এই 3টা দিয়েই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বেগকে আমরা গতিবেগ বের করতে চাইলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করব, দূরত্ব বের করতে চাইলে গতিবেগ ভাগ সময়, আবার সময় বের করতে চাইলে দূরত্ব ভাগ গতিবেগ। এই 3টাই কিন্তু আসলে আমাদের মেইন ফর্মুলা, ঠিক আছে? ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা এইখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি? সেটা হইলো যে আপনার যদি ঘন্টায় কত কিমি গেছে, ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে, মানে কিলোমিটার প্রতি ঘন্টা যদি দেওয়া থাকে, কিলোমিটার প্রতি ঘন্টা যদি দেওয়া থাকে, কোনো একটা জায়গায় আপনার কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, আর আপনাকে মানে 1 ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে সেটা দেওয়া আছে, মানে ঘন্টায় এত কিলোমিটার যায় এটা দেওয়া আছে, আর আপনাকে বের করতে হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে, এটা যদি বের করতে হয় তাহলে মনে রাখবেন আপনাকে যেইটা, এই যে এইটা থেকে এইটাতে যদি কনভার্ট করতে হয় তাহলে 5/18 দিয়ে আপনাকে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে? 5/18 মনে করেন আপনাকে আমি বললাম যে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড? তাহলে আপনি প্রতি সেকেন্ডে কত মিটার গিয়েছে, তাহলে আপনি বলবেন 36 গুণন 5/18, 36 গুণন 5/18 মানে 18কে 18 দ্বিগুণে হচ্ছে 36, মানে 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, বুঝছি? আর উল্টা যদি হয় যে আপনার মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হচ্ছে, উল্টাটা, তাহলে 18/5 দিয়ে গুণ করবেন। তাহলে একটা মনে রাখলে তো আরেকটা ইজি। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে হচ্ছে উপরে 5 নিচে 18, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা হলে উপরে 18 নিচে 5। এই তো কাহিনী, এইটুকুই। আসেন আমরা শুরু করি। দেখেন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 265 কিলোমিটার, 265 কিলোমিটার দেওয়া আছে দূরত্ব, আর সময় দেওয়া আছে হচ্ছে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টাতে যদি সময় দিয়ে আমরা ভাগ করি তাহলে গড় বেগ কত হবে বলেন তো? 5 দিয়ে ভাগ করলে 5×5 = 25 আর 3×5 = 15, তার মানে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। এটার অ্যান্সার কি হবে? 53 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা এখানে কি বলছে? একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার চলে, 120 কিমি যেতে কত? এই যে ঘন্টায় এত কিমি চলে, তার মানে এটা হচ্ছে বেগ, এটা দেওয়া আছে বেগ, আর এত কিলোমিটার যেতে মানে এটা হচ্ছে দূরত্ব।
তাহলে দূরত্ব আর বেগ যদি দেওয়া থাকে আপনি সময় কীভাবে বের করবেন? সূত্র একটু আগে লিখছিলাম, সূত্রে কি লিখছিলাম যে দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 120 আর বেগ হচ্ছে 60। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখবেন যে এই দূরত্বটা দেওয়া আছে কিলোমিটারে। ঠিক আছে, দূরত্ব দেওয়া আছে কিলোমিটার, আর বেগটাও যদি কিলোমিটার, আর এখানে ঘন্টা দেওয়া আছে। কিলোমিটার কিলোমিটার তো চলেই যাবে, তাহলে আপনার অ্যান্সার শেষ পর্যন্ত আসবে ঘন্টায়। যেহেতু কিলোমিটার আপনার যদি না থাকে কিলোমিটার করে নিতে হবে, কারণ কিলোমিটার কিলোমিটার কাটা যেতে হবে। তাহলে আলটিমেটলি আসলে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা মানে 120 মিনিট বা 2 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? বুঝছি, পারবো। ওকে, এখন দেখেন জাভিয়ান 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 5 ঘন্টায় রংপুর থেকে ঢাকা যায়, সে কত কিলোমিটার পথ অতিক্রম করবে? এবার হচ্ছে দূরত্ব বের করতে বলছে। দূরত্ব সমান কি? গতিবেগ, গতিবেগ ইন্টু সময়। গতিবেগ হচ্ছে 60 আর সময় হচ্ছে 5, তার মানে কত বলেন তো? 300 কিলোমিটার যাবে। ক্লিয়ার? বুঝছেন? একেবারেই ইজি। এইবার এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আপনাদের থাকবে, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে বেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায়, যে এক ব্যক্তি 50 কিলোমিটার পার ঘন্টা বেগে 36 সেকেন্ডে কত মিটার, মানে 36 সেকেন্ডে একটা ব্রিজ অতিক্রম করছে। ব্রিজটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, একটা ব্রিজ যখন অতিক্রম করছে, তাহলে এক ব্যক্তি যখন একটা ব্রিজ অতিক্রম করছে, তার মানে কি ব্রিজটার দৈর্ঘ্যটা অতিক্রম করছে, ব্রিজের দূরত্বটা চাইছে। এখন ব্রিজের দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে কি বেগ ইন্টু সময় দিলেই আমাদের হওয়ার কথা। একটু আগে একটা কথা আমি বলছিলাম, দেখেন এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। মানে এই যে ব্রিজ, এই যে ব্রিজটা যে আছে, সেই ব্রিজের যে দৈর্ঘ্য, এই ব্রিজের দৈর্ঘ্য মানেই কি এই 36 সেকেন্ডে যেহেতু ব্রিজটা অতিক্রম করছে, সেই 36 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করছে সেই দৈর্ঘ্যটা, সেই দূরত্বটা। দূরত্ব সমান কি? বেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়, তাই না? সময় কত দেওয়া আছে? 36 সেকেন্ড। ঠিক আছে, 36 সেকেন্ড দেওয়া আছে, আমি 36 সেকেন্ড মানলাম। কিন্তু আপনি দেখেন এইটা কিন্তু দেওয়া আছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আপনার লাগবে মিটারে। তার মানে কিলোমিটারকে মিটার বানাইতে হবে, আবার ঘন্টাকে সেকেন্ড বানাইতে হবে। তার মানে আপনার এখানে যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এইটা আমি চাই না। আমি চাই কি? এইটা মানে কত মিটার পার সেকেন্ড? একটু আগে কি বলছি, আমি যদি এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে কত দিয়ে গুণ দিতে হয়? 50 গুণন 5/18। ক্লিয়ার? বুঝছেন? 5/18, তার 5/18 দিয়ে গুণ দিলেই হবে। আচ্ছা, আপনি কাটাকাটি করলে 2 দিয়ে কাটেন, এখানে 9, এখানে 25, তার মানে 5×25 125/9, তার মানে 125/9, 125/9 হচ্ছে মিটার পার সেকেন্ড, ইন্টু আসতেছে আমাদের 36। তাহলে কত মিটার আসে দেখেন, 9কে 9, 4 9 36, তাহলে 4×25 4 125 যদি আমরা গুণ করি, তার মানে আসতেছে কত? 4 গুণন 125 মানে 500, নাকি? তাহলে এই যে দেখেন 4 5 হচ্ছে 20, 20-এর শূন্য হাতে থাকলো 2, 4 2 8 আর 2 10, হাতে থাকলো 1, 4 কে 4, একে হচ্ছে 5, মানে 500। তাহলে 500 মিটার। এটা কি বুঝেছেন? এটা কি ক্লিয়ার নাকি আরেকবার বুঝাই দিব? দেখেন দেখেন দেখেন, তাড়াতাড়ি কমেন্ট, এটা বলেন আরেকবার বুঝাই দিব কিনা। যদি আরেকবার বুঝাই দিতে হয় তাহলে দেখেন ভালো করে বুঝেন। আমার লাগবে যে এই 36 সেকেন্ডে যেহেতু ব্রিজ অতিক্রম করছে, তার মানে এখানে আমার দূরত্ব, এই 36 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেইটা লাগবে। দূরত্ব সমান কি? গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু হচ্ছে সময়, তাই না? আচ্ছা, আমার এই দূরত্বটা লাগবে মিটারে। কত মিটার আসলে দৈর্ঘ্য, যেহেতু সেইটা আমার লাগবে। সময় তো দেওয়া আছে 36 সেকেন্ড, বুঝলাম, সময় দেওয়া আছে 36 সেকেন্ড, সেকেন্ডে সমস্যা নাই। এখানে সমস্যা হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। তার মানে এই 50 কিলোমিটার প্রতি ঘন্টা এইটা যে দেওয়া আছে, আমি একটু আগেই বলছিলাম এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ এইটা দেওয়া আছে সেকেন্ডে আর এইটা চাইছে মিটারে। তার মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হইলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এটা যদি 2 দিয়ে কাটি, এখানে আসে 25, এখানে আসে হচ্ছে 9, তার মানে 125/9, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে আসলো 125/9, এটা কি ইউনিট? কি মিটার পার সেকেন্ড, আর এখানে সেকেন্ড ছিল, এই সেকেন্ড কাটা গেলে মিটারে আসলে আপনার অ্যান্সার আসবে। 4 9 হচ্ছে 36, 4 গুণ 125 করলে 500 মিটার, তার মানে অ্যান্সার হবে কত মিটার? 500 মিটার। সবাই বুঝছি? ক্লিয়ার? পারবেন? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, হ্যাঁ, এটা কোন কোন টাইপের, এই কোশ্চেনটা দেখেন। মনে করেন একটা ট্রেন যদি একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে, একটা ট্রেন যদি একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে, ভালো করে বুঝে নেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জিনিসটা বুঝাচ্ছি।
মনে করেন ট্রেন যদি এমন কিছু অতিক্রম করে যার দৈর্ঘ্য মানে এইভাবে করে কোনো তার দৈর্ঘ্য নাই, জাস্ট উচ্চতা আছে, তাহলে ট্রেনকে তার জাস্ট নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়। এই যে ট্রেন যে আছে, ট্রেনকে জাস্ট তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হয়। নিজের দৈর্ঘ্যটা মানে নিজে যখন এখানে আসে তখন ট্রেনটা এই ল্যাম্পপোস্ট অতিক্রম করা শুরু করলো, যখন এই পিছনটা শেষ হয়ে গেল তাহলে ওর দৈর্ঘ্য অতিক্রম করা শেষ, অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্য শুধু অতিক্রম করবে। কিন্তু ট্রেন যদি এমন কিছু মনে করেন প্ল্যাটফর্ম অতিক্রম করে, এই ট্রেনটা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতেছে যার নিজের দৈর্ঘ্য আছে, বা ট্রেন একটা সেতু অতিক্রম করতেছে যার নিজের দৈর্ঘ্য আছে, সেই অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্যের সাথে ওই সেতু বা প্ল্যাটফর্ম তার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে মনে রাখবেন, এমন কিছু জিনিস যেমন গাছ, মানুষ, এরকম কোনো জিনিসকে যদি অতিক্রম করতে চায় তাহলে ট্রেনকে জাস্ট ওই ট্রেনের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হয়। কিন্তু ট্রেন যদি চায় যে ট্রেনটা একটা সেতুকে অতিক্রম করবে, অথবা ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, বা ট্রেনটা আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তাহলে ওগুলো তো দৈর্ঘ্য আছে, তাহলে ওই দৈর্ঘ্য দুটো যোগ করে যত দৈর্ঘ্য হয় তত দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়। এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু পারবেন না। যেমন দেখেন, এত মিটার লম্বা একটি ট্রেন 6 মিনিটে একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে। ল্যাম্পপোস্ট অতিক্রম করলে ট্রেনকে জাস্ট নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ট্রেনের গতিবেগ কত? তাহলে যখন আমি বলবো যে 120 মিটার লম্বা, তার মানে আমার যদি গতিবেগের যে ফর্মুলাটা আছে, গতিবেগের ফর্মুলা, ট্রেনকে এই দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে 120 মিটার। কত সেকেন্ডে অতিক্রম করছে? 6 সেকেন্ডে। তাহলে এত মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের কি গতিবেগ। তাহলে এটা আমাদের অ্যান্সার কত আসে? 20 মিটার পার সেকেন্ড, তাই না? 20 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন আপনি দেখবেন অপশনের মধ্যে মিটার পার সেকেন্ড দিয়ে অ্যান্সার যদি দেওয়া থাকে সেটাই আপনি দিলেন, কিন্তু যদি আপনি অপশনের মধ্যে দেখেন যে মিটার পার সেকেন্ডে অ্যান্সার নাই, কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যান্সার দেওয়া আছে, যে ঘন্টায় কত কিলোমিটার দেওয়া আছে না, এইভাবে করে অপশনে দেওয়া থাকে, তাহলে আপনি কি বলছেন? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় আসলে উপরে 18 নিচে 5, মানে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে উপরে 5 নিচে 18। আর আমাদের মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার প্রতি ঘন্টায় আসে তাহলে কি উপরে 18 নিচে 5, এত কিলোমিটার প্রতি ঘন্টা। কাটাকাটি করেন তাহলে 4 আসে, 4 18 72, তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে ঘন্টায় 72 কিলোমিটার বেগে সে আসলে যাচ্ছিল। ক্লিয়ার? বুঝছেন? মিটার পার সেকেন্ডেও অ্যান্সার দেওয়া থাকতে পারে, কিলোমিটার প্রতি ঘন্টাও দেওয়া থাকতে পারে। সাধারণত অ্যান্সারগুলো গতিবেগ যখন বের করতে বলে কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যান্সারটা দেওয়া থাকে, ঘন্টায় কত কিলোমিটার এটা দেওয়া থাকে। ক্লিয়ার? বুঝছেন? ওকে, এবার দেখেন, 150 মিটার লম্বা একটি ট্রেন, 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করলো। ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে? আচ্ছা, এইবার দেখেন, এত মিটার লম্বা ট্রেনটা এত মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে তার যে দূরত্ব অতিক্রম করতে হবে অতিক্রম করার জন্য, সেটা কি 150-এর সাথে 450 যোগ যাবে। 150 আর 450 যদি যোগ করি তাহলে কি 600 মিটার, তাকে অতিক্রম করতে হবে 600 মিটার। তাহলে প্ল্যাটফর্মটা আমাদের হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রম করছে। বলেন তো সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে আমরা কি পাবো? তাহলে গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে? তাহলে প্রতি সেকেন্ডে গতিবেগ, তাহলে গতিবেগ প্রতি সেকেন্ডে আমরা যদি বের করতে চাই তাহলে মিটার প্রতি সেকেন্ড বের করব, তাহলে 600 ভাগ হচ্ছে 20, ঢুসুম, তার মানে 30 মিটার প্রতি সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে আসলে 30 মিটার যাবে। প্রতি সেকেন্ডে বের করতে বলছে, তাহলে প্রতি সেকেন্ডে 30 মিটার। আপনাকে যদি বলতো প্রতি মিনিটে কত যাবে, তাহলে কি 60 দিয়ে গুণ দিব, কারণ 1 সেকেন্ড মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড দিয়ে গুণ দিয়ে দিলে কি 1 সেকেন্ডে যদি 30 মিটার যায়, 1 সেকেন্ডে 30 মিটার গেলে 60 সেকেন্ডে যাবে কি গুণন 60 দিলে কি 1800 মিটার যাবে, তাই না? এইভাবে করে। আবার 1 ঘন্টায় বললে 3600 দিয়ে গুণ দিতে পারেন, এভাবে করেও করতে পারেন। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছেন? ওকে, এখন দেখেন, আপনি ওই একই অঙ্ক এগুলো আছে যে এত মিটার লম্বা একটি ট্রেন এত সেকেন্ডে একটি তাল গাছে অতিক্রম করতে কত সময় লাগবে। এগুলো তো কিছুই না। সময় সমান কি? সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। তাহলে দূরত্ব ভাগ যদি বেগ দেই, দূরত্ব হচ্ছে এত মিটার লম্বা একটি ট্রেন, তার লম্বা অতটুক দূরত্ব অতিক্রম করতে হবে, ভাগ হচ্ছে বেগ হচ্ছে 10, তার মানে 12 আসবে। আচ্ছা, এগুলো নিজেরাই পারবেন। এইবার আমরা প্ল্যাটফর্ম যেহেতু এগুলো আমরা শিখে ফেলছি, ঠিক আছে, এগুলো যেহেতু আমরা শিখে ফেলছি, এগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। এখন দেখেন, হ্যাঁ, এগুলো কিন্তু নিজেরাই করবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, সেগুলো হচ্ছে নৌকার অঙ্ক, নদী নৌকার অঙ্ক। ইম্পর্টেন্ট না? একটু আমাকে জানান, নদী নৌকার অঙ্ক সবাই কি করতে চান কি চান না? নদী নৌকার অঙ্ক সবার জন্য ইম্পর্টেন্ট কি না? ইয়েস অর নো জানতে চাই।
নদী নৌকার অঙ্কের কি অবস্থা? সবাই কি পারবেন, করতে পারবেন? ওকে, দেখেন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই নদী নৌকার অঙ্ক যদি আপনি করতে চান, একটা জিনিস খালি মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, আপনারা খুবই ভালো এটা জিনিস খালি মাথায় রাখবেন, তাহলে সব সময় পারবেন। আপনি সব সময় মনে রাখবেন দুইটা জিনিস, একটা আছে স্রোত আর একটা আছে নৌকা। হ্যাঁ, নৌকার বেগটা সবসময় স্রোতের বেগের চেয়ে বেশি থাকবে। নৌকাকে আমরা ইউ ধরবো আর স্রোতকে ভি ধরবো, এতটুকু মনে রাখেন। নৌকাকে কি ধরবো? নৌকার বেগটাকে ইউ ধরবো আর স্রোতের বেগটাকে কি ধরবো বলেন তো? ভি ধরবো। এটুকু খালি মনে রাখেন, বিশ্বাস করেন অঙ্ক করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এইটুকু মনে রাখার পর অনুকূল মানে কি? অনুকূল মানে নৌকার বেগকে যখন আপনার স্রোতের বেগটা সহযোগিতা করলে দুটাই যোগ হয়ে যাবে, ইউ প্লাস ভি। প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে কি বলেন তো? প্রতিকূল মানে কি? যখন নৌকার বেগটা যেটা থাকে তার বিপরীত দিকে স্রোত যায়, তার মানে ব্রেকটা বিপরীত দিকে গেলে কি নৌকাকে যাইতে বাধা প্রদান করবে, মানে ইউ মাইনাস ভি। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুইটা আপনি কিন্তু জানবেন। এই দুইটা হচ্ছে দেখেন, নৌকার বেগ ইউ আর স্রোতের বেগ ভি, মাথার মধ্যে এইটা ক্যাচ করার। নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি। হ্যাঁ, এখন অনুকূলে বেগ ইউ প্লাস ভি, প্রতিকূলে বেগ ইউ মাইনাস ভি। মনে করেন আপনার যদি অনুকূলে বেগ দেওয়া থাকে, ইউ প্লাস ভি এর মান মনে করেন একটা দেওয়া আছে, ধরেন যে 20 দেওয়া আছে। আপনার তার সাথে যদি নৌকার বেগ দেওয়া থাকে, ইউ এর মান মনে করেন দেওয়া আছে 5, তাহলে ইউ এর মান এখানে বসাই দিলাম, তাহলে 5 প্লাস ভি ইকুয়াল 20, ভি এর মান বের করে ফেললেন, স্রোতের বেগ। আপনার অনুকূলে বেগ আর যদি স্রোতের বেগ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আপনি ইউ এর মান বের করে ফেলতে পারবেন। আবার অনুকূলে বেগ এবং মনে করেন স্রোতের বেগ দেওয়া আছে, আপনাকে বললো যে প্রতিকূলে বেগ কত, তাহলে ইউ মাইনাস ভি বের করবেন, কারণ ভি তো দেওয়া আছে, এখান থেকে ইউ বের করে ইউ মাইনাস ভি বের করবেন। আবার ইউ প্লাস ভি দেওয়া আছে, মানে অনুকূলে বেগও দেওয়া আছে, প্রতিকূলে বেগও দেওয়া আছে, তাহলে কি করবেন? আমরা জানি যে দুইটা জিনিসের যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড়টা হচ্ছে নৌকাটার মান বের করতে হলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অনুকূলে আর প্রতিকূলের মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে ইউ এর মান পাবেন, মানে নৌকার বেগ পাবেন। আর অনুকূলে থেকে প্রতিকূলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিসের মান পাবো বলেন তো? স্রোতের বেগ পাবো। আচ্ছা আসেন, আমরা থিওরি বুঝে গেছি, এখন ধুমধাম করি। অঙ্কটা দেখেন, এখানে দেখেন, এটা স্থির পানিতে নৌকার বেগকে আমরা কি ধরছি? ইউ, তাহলে ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 20। স্রোতের বেগ হচ্ছে 5, তার মানে ভি এর মান হচ্ছে 5। বলছে স্রোতের নৌকার অনুকূলে বেগ কত? আরে এটা কি হলো? অনুকূল মানে যোগফল, মানে 20 আর 5 যোগ করলে কি হবে বলেন তো? 25। তাহলে 25 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই তো নাকি? তাহলে অনুকূলে বেগ মানে হচ্ছে ইউ প্লাস ভি, আর প্রতিকূলে বেগ হলে ইউ মাইনাস ভি মানে 15 আসতো। ক্লিয়ার? নৌকার বেগ মানে কি? ইউ, তার মানে এটা মানটা হচ্ছে ইউ এর। স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ হচ্ছে ভি, স্রোতের বেগ ভি। আচ্ছা প্রতিকূলে বেগ কত? আর এগুলো কি অঙ্ক? ইউ মাইনাস ভি, প্রতিকূলে মানে তো ইউ মাইনাস ভি, তার মানে কি 15 মাইনাস হচ্ছে 4, মানে কি 11 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? বুঝছেন? পারবেন? আচ্ছা এবার দেখেন, একটি নৌকার অনুকূলে বেগ মানে কি? অনুকূলে বেগ মানে ইউ প্লাস ভি, মানে নৌকা হচ্ছে ইউ আর ভি হচ্ছে স্রোত, তাহলে দুইটা যোগ করলে হচ্ছে অনুকূলে বেগ। তাহলে ইউ প্লাস ভি এর মান দেওয়া আছে হচ্ছে 8। স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় হচ্ছে 4, প্রতিকূল মানে কি? ইউ মাইনাস ভি এর মান হচ্ছে 4। আমি কি বলছিলাম? নৌকার বেগ বের করতে বলছো, নৌকা কি? ইউটা মানে বড়টা বের করতে চাইলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর ভি বের করতে চাইলে, যদি স্রোত বের করতে চাইতো তাহলে এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যেহেতু নৌকা বের করতে চাইছি, তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ মানে আপনি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 12কে 2 দিয়ে ভাগ করলে আসলে 6, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে নৌকার বেগ। যদি আপনার কাছে স্রোতের বেগ চাইতো, দুটো বিয়োগ করলে আসে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হইতো স্রোতের বেগ। ক্লিয়ার? বুঝছেন? একবারে ধুমধাম অ্যান্সার করে দিবেন। এই আগে খালি এইটা থেকে এইটা মাইনাস করবো, ওইটা থেকে ওইটা মাইনাস করবো, ইউভি ধরবেন, ধুমধাম। বীজগণিত আসছেই আপনার অঙ্ককে সহজ করার জন্য। হ্যাঁ, অনেকেই মনে করে বীজগণিত না স্যার আমি এইটা দিয়ে করব। বীজগণিত আসছে সহজ করার জন্য, আপনি কেন কঠিন করবেন জিনিসটা? ঠিক আছে? আচ্ছা এখানে বলছে নৌকার বেগ হচ্ছে এত মিটার দীর্ঘ। আচ্ছা এটা তো সময়ের যে ফর্মুলাটা আছে আমার আছে, দূরত্ব ভাগ গতিবেগ করে দিলে 4 মিনিট সময় লাগবে। আচ্ছা এটা তো কিছুই না, এটা তো আগের সিস্টেমের। আচ্ছা লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে লঞ্চ আর স্রোতের গতিবেগ যথাক্রমে 18, মানে 18 এবং 6, তার মানে এই ইউ এর মান হচ্ছে 18 আর ভি এর মান হচ্ছে 6, মানে লঞ্চ মানে এখানে নৌকা আর কি, লঞ্চ মানে নৌকা। আচ্ছা এখানে বলছে কি যে নদীপথে 48 কিলোমিটার গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? খুবই সুন্দর একটা অঙ্ক। তাহলে নদীপথে যখন আপনি একটা জায়গায় যাবেন,
তখন আপনি যদি অনুকূলে যান, মনে রাখবেন অনুকূলে গেলে প্রতিকূলে ফেরত আসবেন, আর প্রতিকূলে গেলে অনুকূলে ফেরত আসবেন। তাহলে আপনি অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগটা যদি বের করে ফেলতে পারেন, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ যদি বের করতে পারেন, দুইটাই বেগ, অনুকূলে বেগ আর হচ্ছে প্রতিকূলে বেগ, তাহলে আপনি মনে করবেন যে গেছেন অনুকূলে অথবা প্রতিকূলে ফেরত আসছেন, অথবা প্রতিকূলে গেছেন অনুকূলে ফেরত আসছেন। তাহলে ইউ প্লাস ভি মানে হচ্ছে অনুকূলে বেগ। তাহলে কত হচ্ছে অনুকূলে বেগ কত বলেন তো? যে 18 আর 6 যদি যোগ করি তাহলে 24, অনুকূলে বেগ হচ্ছে 24 কিমি পার ঘন্টা, তাই না? আর প্রতিকূলে বেগ কত বলেন তো? তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 12, তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা হচ্ছে প্রতিকূলে বেগ, মানে ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি। তাহলে এই বেগে মানে অনুকূলে বেগে গেলে প্রতিকূলে বেগে ফেরত আসছে। তাহলে দেখেন যাওয়ার সময় যদি আমি মনে করি অনুকূলে গেছে, তাহলে তার সময় কত লাগছে? সময় মানে কি 48 কিলোমিটারকে আমরা কি গতিবেগ দিয়ে যদি ভাগ করি, 24 দিয়ে ভাগ করি, তাহলে সময় লাগছে অনুকূলে যাওয়ার সময় লাগছে এটা। আবার আসার সময় যদি প্রতিকূলে ফেরত আসে তাহলে কি 48 কিলোমিটারকে প্রতিকূলে বেগ দিয়ে যদি ভাগ করি তাহলে 12। তাহলে দেখেন 24 দ্বিগুণে 48, আর এখানে 4 12 48, তার মানে কত ঘন্টা বলেন তো? 6 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? বুঝছেন? এইটা যদি অনুকূল হয় এটা হচ্ছে প্রতিকূল, যদি যায় অনুকূলে প্রতিকূলে ফেরত আসবে, প্রতিকূলে গেলে অনুকূলে ফেরত আসবে, কাহিনী এটাই। তাহলে আপনি এই দুইটা যোগ করলে আপনি পাবেন হচ্ছে অনুকূলে বেগ, এই দুইটা বিয়োগ করলে পাবেন হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে অনুকূলে বেগে যদি অনুকূলে যদি যায় প্রতিকূলে ফেরত আসবে, আর প্রতিকূলে গেলে অনুকূলে ফেরত আসবে। তাহলে সময় কি লাগবে? সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে অনুকূলের গতিবেগ দ্বারা ভাগ করলে অনুকূলে যেতে কত সময় লাগবে সেইটা, প্রতিকূলে ফেরত আসতে কত সময় লাগবে এটা হচ্ছে প্রতিকূলের বেগ দ্বারা ভাগ করলে এটা। ঢুসুম করে অ্যান্সার শেষ। ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? এখন থেকে আমরা তাহলে এই কাজটা করব, যে ফেরত আসলে যদি এই মান যদি দেওয়া থাকে, এই দুটো যোগ করব, দুটো বিয়োগ করব, তারপরে এটা দিয়ে একবার ভাগ করব যোগটা, একবার ভাগ করব বিয়োগটা, এই দুটো যোগ করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনারা নিজেরা করেন। বলেন যে নৌকা ও স্রোতের গতিবেগ, নৌকা ও স্রোতের গতিবেগ, নৌকা ও স্রোতের গতিবেগ হচ্ছে 10 এবং 5 কিলোমিটার। নদীবেগে 45 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? তাহলে 45/10 আর 5 যোগ করলে হচ্ছে 15, প্লাস 45/10 থেকে 5 বিয়োগ করলে 5, তার মানে 3 15 45, এখানে হচ্ছে 5 9 45, তার মানে মোট হচ্ছে 12 ঘন্টা সময় লাগবে। তাহলে টোটাল কত ঘন্টা সময় লাগবে বলেন তো? 12 ঘন্টা। পারবেন? ক্লিয়ার? বুঝছেন? সবাই বুঝছেন? সবাই পারবো? আচ্ছা, প্রাইমারি শর্ট সাজেশন সবার কাছে আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, লাস্ট আরেকটা কনসেপ্ট আমি বলে দিই। এই যে গড় গতিবেগ আসছে, গড় গতিবেগের বিষয়টা হচ্ছে যে মনে করেন দুইটা বেগ আপনার কাছে দেওয়া আছে, হ্যাঁ দুইটা বেগ আপনার কাছে দেওয়া আছে, সেই ক্ষেত্রে গড় গতিবেগের অঙ্ক কিভাবে করবেন একটু চেক করে নেন। মনে করেন যে আপনি নৌকায় হোক ট্রেনে হোক যেটাতেই হোক না কেন, মনে করেন আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি কি করছেন যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছেন, ওই জায়গা থেকে যাওয়ার সময় 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছেন, ওই জায়গা থেকে যখন ফেরত আসছেন তখন আপনি ফেরত আসার সময় মনে করেন 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফেরত আসছেন। হ্যাঁ ঠিক আছে, বুঝছেন? এইরকম জায়গায় আপনি যদি গড় গতিবেগ বের করতে চান, তাহলে গড় বেগ যদি আপনি বের করতে চান, গড় বেগের ফর্মুলা হচ্ছে দুইটা যদি বেগ দেওয়া থাকে তাহলে এই দুইটা বেগকে আপনি 2 ইন্টু এই দুইটা বেগ করে দিবেন, যে 2 ইন্টু এক্স ওয়াই, ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই ডিভিশন এক্স প্লাস ওয়াই, মানে 10 প্লাস 12, এটা করে দিলে আমাদের অ্যান্সার শেষ। মানে 2 ইন্টু 10 ইন্টু 12 ডিভিশন আসতেছে হচ্ছে 22, আমাদের কাটাকাটি করে যা আসে এখানে আসতেছে 11, তার মানে 120 ভাগ হচ্ছে 11, তার মানে 120 ভাগ 11 এত ঘন্টা আপনার আসলে গড় গতিবেগ হচ্ছে এত কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? বুঝছি? তাহলে মনে রাখবেন মানে ফর্মুলাটা হচ্ছে গড় গতিবেগের 2xy ডিভিশন x প্লাস ওয়াই, ঠিক আছে? 2xy ডিভিশন x প্লাস ওয়াই, এটা হচ্ছে গড় গতিবেগের ফর্মুলা। এটা কিন্তু বেসিক নিয়মগুলোও আমার এই পেজে তারপরে ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে প্রিপারেশন নিতে পারেন। যেহেতু আপনাদের সময় কম, এখন আপনি এটাতেই এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবেন, গড় গতিবেগের অঙ্কগুলো এইভাবে করে সলভ করবেন, ঠিক আছে? দেখেন এখানে আরেকটু চেক করেন যে আমরা এগুলো সবগুলো করেছি। মনে করি যে আপনাদের এই আর একটা যদি আমি ক্লাস নিই তাহলে পাটিগণিতের পোর্শনটা শেষ হয়ে যাবে, পিতা পুত্রের অঙ্ক, বয়সের অঙ্ক এবং অন্যান্য যে অঙ্কগুলো আছে। তো সবাই আপনারা ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।